বলছিলাম রাজ্যে কি চলে। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তার অনেক প্রেম প্রীতি, অনেক দরদ সহানুভূতি রয়েছে পরিযায়ী সংখ্যালঘুদের জন্য। কথায় কথায় বাঙালি বলেন, আসলে বাঙালি নয়, আসলে শুধুমাত্র সংখ্যালঘু কেন্দ্রিক এই প্রেম। বাঙালি হিন্দুদের জন্য নয়, কিন্তু যদি হতো তাহলে ধুলিয়ান থেকে শামশেরগঞ্জ থেকে হাওড়া থেকে সন্দেশখালী বিভিন্ন সময় সেই প্রেম ভালোবাসা আমরা দেখতে পেতাম। কথায় বলে শ্রাবণ মাস শিবের মাস। শ্রাবণ মাস মানেই তার সঙ্গে বাঙালি হিন্দুদের আবেগ জড়িয়ে থাকে। শ্রাবণ মাস সেই মাসের সঙ্গে শুধুমাত্র শিব নয়, শিব আরাধনা করার সঙ্গে শক্তি আরাধনাও করতে হয়। আমরা জানি শিব শক্তি আরাধনার কথা। আসলে এ রাজ্যের শাসক দল হিন্দু থেকে শতহস্ত দূরে থাকে, হিন্দু আবেগ হিন্দু বিশ্বাস থেকে শতহস্ত দূরে থাকে বোধহয়। আর সেই জন্য শ্রাবণ মাসে শিব ভক্তদের চূড়ান্ত হেনস্থার শিকার হতে হলো এই রাজ্যে, পশ্চিমবঙ্গে, মল্লারপুরে। ভাবুন, যারা পুণ্য অর্জনে বেরিয়েছেন, যারা মা কামাখ্যাকে দর্শন করে আসছেন, দীর্ঘদিন ধরে রাজ্য ভ্রমণ করছেন এবং তারপর এসে পৌঁছেছেন আমাদের রাজ্যে তারাপীঠে, শক্তিপীঠ, সেখানে মাকে পুজো দেওয়ার জন্য, বাবার মাথায় জল ঢালার জন্য। আর সেই পুণ্যার্থীদের সঙ্গে কি চূড়ান্ত অমানবিকতায় রাজ্যে ঘটেছে। আমি জানি না যে এর প্রভাব কতখানি পড়বে সেই সমস্ত হিন্দু বাঙালির মনে, কারণ যাই হয়ে যাক, শিব সত্য হ্যায়। যেভাবে কোথাও শিব ভক্তদের গেরুয়া বসনকে অবমাননা করা হলো এই রাজ্যে, শিব ভক্তদের শিশু থেকে মহিলা, নারী, পুরুষ নির্বিশেষে 24টা ঘন্টা জল ছাড়া, খাবার ছাড়া, গরমের মধ্যে এই রাজ্যের মাটিতে হেনস্থার শিকার হলো, তাদের শিকার হতে হলো, হেনস্থার শিকার হতে হলো। এরপরেও চোখ খুলবে কিনা? মানুষের চোখ খোলা খুব জরুরি। এটা ঈশ্বরের তৃতীয় নেত্র নয়। মানুষের চোখ যদি মানুষ নিজে ইচ্ছে বন্ধ করে রাখে, তার পরিণাম ভয়ঙ্কর হবে, পরিণামে মহাপ্রলয় হবে, ধ্বংস। তাই এই রাজ্যে এখনো পর্যন্ত যদি হিন্দুরা জেগে ঘুমোয়, তাহলে বুঝতে হবে তারা ধ্বংসের জন্য অপেক্ষা করছেন। কেন বলছি? বেশ, এবার আমি আসি আসল কথায়। আজকে শুরু করব মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো বক্তব্য আমি বলবো, যে বক্তব্য থেকে আপনারা বুঝতে পারবেন না এর সঙ্গে শিবের বা শিব স্তোত্র বা তাণ্ডবের কোনো সম্পর্ক নেই। আমি একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বক্তব্যের কথা বলছি। সেই বক্তব্যগুলো শুনলে বুঝতে পারবেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংক নিয়ে চিন্তিত এ রাজ্যে। আর ভোট ব্যাংক মানে সংখ্যালঘু। তারপরে যদি মনে হয় যে এদিক ওদিক করে শ্রী সাথী ভান্ডার বলে কিছু হিন্দু ভোট ব্যাংক হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তাদেরকে কাছে পাওয়ার জন্য রয়েছে তো মন্দির রাজনীতি, ধাম রাজনীতি, তীর্থ রাজনীতি, প্রসাদ রাজনীতি। যদি শ্রী সাথী ভান্ডার কম পড়িয়া যায়, তাহলে মন্দিরের আশ্রয় নেওয়া যায়, মন্দির নিয়ে রাজনীতি করা যায়, ধাম নিয়ে রাজনীতি করা যায়, প্রসাদ নিয়েও রাজনীতি করা যায়, তাই তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো বক্তব্য শুনি আজকের সোজাসুজি স্বর্ণালী শুরু করব, আর তারপর শোনাবো এই রাজ্যের বুকে হয়ে চলা ঘটা এমন এক ঘটনা যাতে আপনারা প্রত্যেকে লজ্জায় মাথা নত করবেন। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তারাপীঠ মন্দির সম্পর্কে কি বলছেন, যে তারাপীঠে কি উন্নয়ন হয়েছে সেটা আমরা আজকে দেখলাম, বলছি আপনাদের ধীরে ধীরে, এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য বিভিন্ন মন্দিরের উন্নয়ন সম্পর্কে কি করেছেন সেগুলো তিনি কি বলছেন, শুনুন একবার। সবার অনুষ্ঠানে আমরা কিন্তু সুন্দরভাবে অনুষ্ঠান পালন করি। আমি নিজেও অনেক অনুষ্ঠানে, হোলিতে আপনারা দেখেছেন, হোলির অনুষ্ঠানও আমরা করি যাতে সকলে পার্টিসিপেট করতে পারে। এবং বিভিন্ন ধর্মের স্থানগুলো, তারাপীঠ মন্দির গেলে দেখবেন কি ছিল কি হয়েছে। জলপাইগুড়ি শিব মন্দির, জলপেশ শিব মন্দির খুব বিখ্যাত। ওখানে জর্দা নদীর ওপর ময়নাগুড়ি থেকে জলপেশ মন্দির যাবার পথে এক নবনির্মিত সেতু হলো, যেটা জলপেশ মেলা প্রাঙ্গণ থেকে জলপেশ মন্দিরের শিব চতুর্দশীর দ্বার পর্যন্ত পৌঁছানো যাবে। যেহেতু শ্রাবণী মেলা আসছে, ভোলে বাবা পার লাগাও,
তাই এই সময় সেতুটা চালু করে দিলাম যাতে মানুষ সুযোগটা পায়। আপনারা শুনলে খুশি হবেন, তারকেশ্বর ডেভেলপমেন্টও আমরা করে দিয়েছি। এই যে তারকেশ্বরের শ্রাবণী মেলায় এত মানুষ আসবে, তাদের বিনা পয়সায় জল, তাদের বাঁক রাখার ব্যবস্থা, তাদের মে আই হেল্প ইউ বুথ, বিনা পয়সায় পুলিশ অ্যারেঞ্জমেন্ট, সবই কিন্তু আমরাই করি পুরো রাজ্য সরকারের থেকে। কারণ আমরা মনে করি সর্বধর্ম সমন্বয়, যেটা রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন, আমরা এটাকে বিশ্বাস করি। তাই সর্বধর্ম, বাংলায় দেখবেন সব ধর্মের মানুষের উৎসব হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সব ধর্মের মানুষের উৎসব হয়। এখানে তিনি হিন্দুদের উৎসব, মন্দির, বিশ্বাস, আবেগ নিয়ে বলছেন যে কোন কোন মন্দিরের কি কি উন্নয়ন করেছেন, কোথায় স্কাই ওয়াক করেছেন, আরও কোথাও কি করছেন। তিনি বলছেন শ্রাবণের মাস আসছে, শ্রাবণী মেলা আসছে, তাই তার আগে জল্পেশ মন্দিরের কাছে একটা সেতুও নাকি চালু করা হয়েছে, তারকেশ্বর ডেভেলপমেন্টও নাকি করে দিয়েছেন। কারণ বাংলায় নাকি সব ধর্মের অনুষ্ঠান পালিত হয়, কারণ রামকৃষ্ণদেবের থেকে তিনি নাকি এই শিক্ষা পেয়েছেন। আমার বক্তব্য মাননীয়া, এই যে স্কাই ওয়াক, এই যে মন্দিরের উন্নয়ন, এই যে তারাপীঠ, এই যে তারকেশ্বর, এই যে জল্পেশ, এই যে লম্বা ফিরিস্তে আপনি দেন, সেটা কি শুধুমাত্র নিজের রাজ্যের জন্য? সেই সমস্ত তীর্থক্ষেত্র, সেই জায়গা যা আমাদের রাজ্যে রয়েছে, যা আমাদের গর্ব, যা আমাদের অস্মিতা। অস্মিতা মানে হচ্ছে অহংকার বা গর্ব, যে নিঃসন্দেহে যে আমাদের রাজ্যের হিন্দুদের, পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের অস্মিতা, বাঙালিদের গর্ব, সেই জায়গায়, সেই তীর্থক্ষেত্রে আপনি চান না তাতে সেখানে প্রতিবেশী রাজ্য থেকেও, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও, এমনকি আমি তো বলবো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকেও হিন্দুরা এসে, যারা হিন্দু ধর্মে আস্থা রাখেন, যারা ওই ভোলে বাবার পার লাগাও বললেন না একটু আগে, যারা মহাদেবের ওপর বিশ্বাস রাখেন, দেবাদিদেব মহাদেবের পুজোর জন্য যারা দূর দূর থেকে ছুটে আসেন, তারাও যেন আসতে পারেন। আপনি চান না সেটা? নাকি এখানে আপনার মাথায় কোথাও অন্য সমীকরণ, ইকুয়েশন বা প্রতিহিংসা বা প্রতিশোধ ঘুরে বেড়ায়? কেন বলছি এ কথা জানেন? উত্তরপ্রদেশ থেকে এই পবিত্র মাসে পুণ্য অর্জনের জন্য একটা বাস বেরোয়, তাতে ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ, পুরুষ, মহিলা, তারা সবাই ছিলেন। সেই বাস পুণ্য অর্জনের জন্য পৌঁছে যায় সুদূর আসাম। কামাখ্যা মন্দির দর্শন হয়, মায়ের কাছে পুজো দেওয়া, তারপর অনেকের মানত ছিল সেখানে। তারপর সেই বাস পুণ্য অর্জনের জন্য, সেই পুণ্যার্থী ভর্তি বাস, যেখানে গেরুয়া বসনধারী সবাই রয়েছেন, যারা ঈশ্বরের নাম জপ করতে করতে, ওই মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে বললেন না ভোলে বাবা পার লাগাও, ঠিক সেরকমই ঈশ্বরের নাম নিয়ে, কখনো রাম, কখনো দেবাদিদেব মহাদেব, তাদের নাম নিয়ে তারাও এগিয়ে আসেন। এবং তাদের উদ্দেশ্য ছিল একটু তারাপীঠ দর্শন করার, সেখান থেকে আবারও বাড়ি ফিরে যাওয়া। হয়তো বিহারেও কোনো পরিকল্পনা ছিল, আমি জানি না, কিন্তু সেই বাস পুণ্যার্থী বোঝাই বাস এসে পৌঁছলো আমাদের রাজ্যে। আসাম থেকে পশ্চিমবঙ্গ ঢোকার সময় ছত্রে ছত্রে চেকপোস্ট, না শুধুমাত্র সরকারি টোল ট্যাক্সের কথা বলছি না, জায়গায় জায়গায় চেকপোস্ট, যে চেকপোস্টগুলো আপনারা অনেক সময়তে রাজ্য সড়কের ওপরে বিভিন্ন জায়গাতে দেখে থাকেন, সেখানকার পুলিশ বা সিভিক তাদের বিভিন্ন কার্যকলাপ দেখে থাকেন। অনেক সময় মোবাইলে রেকর্ড হয়ে থাকে, হাতে যেভাবে টাকা ধরে থাকে আর সেখান থেকে যেভাবে বালির লরি পাস করানো হয়, বিভিন্ন লরি পাস করানো হয়, সেগুলো দেখে থাকেন সেই চেকপোস্ট। সে বিভিন্ন চেকপোস্টে বিভিন্ন রকম টাকা, চালান, রসিদ কাটতে কাটতে তারা এগিয়ে আসেন। কিন্তু তারাপীঠ থেকে ফেরার পথে পুণ্যার্থীদের সঙ্গে ঠিক কি করা হলো গতকাল রাতে, দেখুন সেই ছবি। ভিন রাজ্য থেকে আসা শিব ভক্তদের সঙ্গে কি হয়, তাদেরকে আটকে দেওয়া হয়, তাদেরকে বলা হয় দেখান আপনাদের চালান। ড্রাইভারকে বলা হয়, যিনি চালক ছিলেন, তিনি চালান দেখান। তিনি বলেন যে এর আগে একটা চালান কাটা হয়েছে, সেই কাগজ আমার কাছে আছে, দেখুন। দেখার পর বলা হয় যে এটা তো আসল না, এটা জাল। মাথায় হাত তাদের। আরে মশাই, আপনার রাজ্য থেকে, আপনার রাজ্যের চেকপোস্ট, সেখানে চেকপোস্ট থেকে এটা দেওয়া হয়েছে এবং সেই রসিদ আমাদের কাছে আছে, বলছে এটা জাল। যদি জাল হয়ে থাকে তাহলে আমরা আবার না হয় চালান কাটছি, আবার না হয় রসিদ দিচ্ছি। বলাচ্ছে না, সেটা চলবে না। কেন করা হয়েছে তার জবাব দাও। তাহলে আপনি চেকপোস্টের সঙ্গে কথা বলুন না, তাও বলা হবে না। তারপরের পার্টটা আরো ভয়ঙ্কর। তারা যে অভিযোগ করছেন তাদের মুখেই আমি শোনাবো। তারা বলছেন যে ইসলামপুরে নাকি এর আগে ট্যাক্স দিয়েছিলেন, তারা পুলিশকে সব কাগজপত্র দেখিয়েছিলেন,
তারপরে নাকি জানায় যে আমাদের কাগজপত্রে গাফিলতি আছে। তখন তারা জানান যে এর আগে যদি জাল কাগজপত্র দেওয়া হয়ে থাকে তাহলে তাদের কিছু করার নেই, সেক্ষেত্রে তারা আবার আর কি করবে। কিন্তু সেই জন্য সেই অপরাধে তাদের গাড়ির 1,94,000 টাকা 435 টাকার চালান কাটা হয় এই অপরাধে, এবং বলা হয় কি চালান না দিলে গাড়ি ছাড়া হবে না। স্বাভাবিক বিষয়, পুণ্যার্থী তারা, সেখানে শিশু, নারী, মহিলা, পুরুষ রয়েছেন, তারা কোথা থেকে দেবেন 1,94,000 টাকা, প্রায় 2 লক্ষ টাকার চালান কোথা থেকে দেবেন তারা? সেই রসিদ, সেই টাকা তারা বলেন সম্ভব নয় দেওয়া। অতএব সারা দিন 24 ঘন্টা তাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়। আর রাত্রিবেলা যখন বুঝতে পারে, পুলিশ বোধহয় শুরুতেই বুঝতে পেরেছিল যেখানে কোথাও একটা গন্ডগোল আছে, এবং নিজের রাজ্যে এরকম নাকি জাল চালান প্রায় অন্য চেকপোস্টেও কাটা হয়। আমরা এর আগে অনেক চেকপোস্টের ভিডিও দেখেছি, আপনাদেরও দেখিয়েছি। তো সেই সময় সারা দিন প্রায় নির্জলা থাকার পর শিশু, মহিলা তারা না খেতে পারেন, না জল পান, না কিছু অবস্থা হয় তাদের। রাত্রিবেলা গিয়ে পুলিশ একটা মুচলেখা লিখিয়ে নেয় যে তাদেরকে বলতে হবে উত্তরপ্রদেশে গিয়ে তারা সেই টাকাটা নাকি পাঠাবেন, হয়তো দরদস্তুর করে একটু কমেও যায়। আমার প্রশ্ন, যদি রাত্রিবেলা পুলিশ মুচলেখা লিখিয়ে তাদেরকে ছেড়ে দিলেন বাসটা, তাহলে সারা দিন কেন আটকে রাখা হলো? এই পুণ্যার্থীদের এইভাবে হেনস্থার শিকার কেন হতে হলো? কারণ তারা ঈশ্বরের সাধনা আরাধনার জন্য বেরিয়েছিলেন, তারা পুজো দেওয়ার জন্য বেরিয়েছিলেন, তাদের পরনে গেরুয়া বসন ছিল, না তারা হিন্দিভাষী উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন? কিসের জন্য এটা হলো? এত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রেম প্রীতি ভালোবাসার কথা তিনি বলেন, পরিযায়ী শ্রমিক নিয়ে সংখ্যালঘু সেন্টিমেন্ট দেখান, তাহলে পরিযায়ী পুণ্যার্থী যারা আমাদের রাজ্যে আসছেন তাদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, পুলিশের কোনো দায় নেই? সেম ঘটনা, একই জিনিস যদি আজকে আমরা এখান থেকে পুণ্য করার জন্য বাসে করে উত্তরপ্রদেশ যাই এবং সেখানে গিয়ে বেনারস, বারাণসী, হরিদ্বার বা অযোধ্যার সামনে মন্দিরে দর্শন করার জন্য যদি যাওয়ার সময় যদি একই রকমভাবে আমাকে সেই রাজ্যের লোকেরা প্রতিশোধ নেওয়ার জন্য হ্যারাস করে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় নামবেন রাস্তায়? নামবেন? শোনাবো আপনাদেরকে পুণ্যার্থীরা যারা ওই বাসে সারা দিন ধরে অপেক্ষা করলেন, নামতে পারলেন না, খেতে পারলেন না, তারা কিছু চেনেন না, তারা এসছেন ভিন রাজ্য থেকে শুধুমাত্র তারাপীঠ দর্শন করার জন্য কামাখ্যা মন্দির থেকে ফেরার পথে। কি ভয়ঙ্কর অভিজ্ঞতা তাদের, শুনুন। हम लोग जो है तारापीठ माता जी के दर्शन करके आ रहे थे। रास्ते में हम लोगों का ये चौराहे पे आरटीओ साहब से मुलाकात हो गई हमारी, तो उन्होंने हमारी गाड़ी का टैक्स मांगा, जो कि बंगाल स्टेट का टैक्स उन्होंने मांगा। मैंने टैक्स कटाया हुआ था बंगाल स्टेट का। जब उन्होंने टैक्स को जांच किया तो उन्होंने बताया कि आपका टैक्स फर्जी कटा हुआ है। तो मैंने बोला सर मैं चेक पोस्ट इस्लामपुर से कटाया हूँ, इस्लामपुर चेक पोस्ट से मैंने कटाया था उसको। तो मैंने सर से उस जहाँ से कटाया था उससे भी बात मैंने करा। पहले उन्होंने बात करने से इनकार कर दिया कि मैं किसी से बात नहीं करूँगा, मैं चालान करूँगा सीधे सीधे। तो उन्होंने उनसे बंगाली भाषा में उन लोगों से बातचीत हुई। मेरे को तो कुछ समझ में नहीं आया कि उन्होंने क्या बात किया। उसके बाद उन्होंने हमारी गाड़ी का 1,94,435 रुपये का चालान कर दिया। कहा कि जब तक ये पैसे पेमेंट नहीं होंगे तब तक गाड़ी आप कृषि मंडी में खड़ी कर दीजिए। আমি জানি না যে আসলে সমস্যা কোথায় এই রাজ্যের বিভিন্ন প্রান্তে, যখন এই শামশেরগঞ্জ, ধুলিয়ান, বিভিন্ন জায়গায় যখন হিন্দু অঞ্চলে হিন্দুরা যখন কাঁদছিল, যখন তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের মন্দির ভাঙা হচ্ছিল, সেই সময়তে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়নি নিজের রাজ্যে পর্যন্ত বাঙালি নিরাপদ নয়। আর অন্য রাজ্য থেকে যখন কেউ পুণ্য অর্জনের জন্য আসছেন তখনও একই ছবি, একই জিনিস। এরপর যদি এই একই জিনিস নেই, যদি উত্তরপ্রদেশের সরকারের রাস্তায় নামে, একই জিনিস যদি ফেস করতে আমাদেরও ভিন রাজ্যে, তার দায় নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় যাদের জন্য কথা বলছেন, কারণ কথা বলছেন কিসের জন্য? যে অন্য কোনো রাজ্যে বিভিন্ন জায়গাতে গিয়ে সংখ্যালঘু পরিযায়ী শ্রমিক যারা, তাদের জন্য, সেই ভোট ব্যাংকের জন্য কথা বলছেন, পথে নামছেন। একবারও বলছেন না যে সেখানে বহু জায়গাতে এই নথি যাচাই করতে গিয়ে দেখা গেছে কি সত্যি সত্যি রোহিঙ্গা, সত্যি সত্যি বাংলাদেশি অনুপ্রবেশকারী, এ কথা তিনি বলছেন না। তিনি এ রাজ্য থেকে মন্দির উন্নয়নের কথা বলেন, মাঝে মাঝে বলেন যে কালীঘাটে স্কাই ওয়াকটা একবার ঘুরে আসবেন।
আমি বলবো যে কালীঘাটের স্কাই ওয়াকটা সেখানে আসুন, সবাই অন্য জায়গা থেকেও আসুন, দেখুন কত চওড়া হয়েছে, কি দারুণ হয়েছে। এরপর সত্যি মনে হবে যে এই ঘটনার পর, এই ঘটনাগুলো যখন বাইরে ক্রমশ ছড়িয়ে পড়বে, এরপর মানুষ আর আসবেন। আসলে এই জায়গাটাই পশ্চিমবঙ্গকে কি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি সত্যি হিন্দুদের জন্য একটা ত্রাসের জায়গা বানাতে চাইছেন? তিনি বলছিলেন যে সবাই বলছে আমি নাকি বাংলাদেশ বানিয়েছি। এই যে ঘটনাগুলো ঘটছে এর সঙ্গে বাংলাদেশের কোনো সিমিলারিটি পাওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। এই যে বলছিলাম কিছুক্ষণ আগে যে তিনি বলছেন যে কালীঘাটে আসুন, কি কি কাজ করেছেন, শুনুন একবার সেই ফিরিস্তি। কালীঘাটের স্কাই ওয়াকটা প্লিজ দয়া করে ঘুরে আসবেন। এবং কালীঘাটের স্কাই ওয়াকে একটা মুরাল আছে, মুরাল তৈরি হয়েছে, দারুণ দেখতে। দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকটা জায়গা একটু কম পেয়েছিলাম এবং ওটা ফার্স্ট করেছিলাম। কালীঘাট স্কাই ওয়াকটা সেকেন্ড হলো, থার্ড হলো জল্পের শিব মন্দির। কালীঘাট স্কাই ওয়াকটা কিন্তু অনেক চওড়া এবং দারুণ হয়েছে। দুধ পুকুর থেকে শুরু করে সবই উন্নয়ন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত উন্নয়ন করেছেন তাহলে কোন হিন্দুদের জন্য? শুধুমাত্র রাজ্যের? আমি জানি না। এই ঘটনা ঘটার পর কোনো রকম প্রতিক্রিয়া আমি সরকারি তরফ থেকে পাইনি। শুধুমাত্র ছবি পেলাম, কিছু বক্তব্য পেলাম, এবং যেটা পেলাম সেটা আরো একবার আপনাদেরকে শোনাতে চাই। দেখুন কিরকম ভাবে এই রাজ্যে এসে কত বড় আমাদের জন্য অপমান এটা, যে কিভাবে এখানে বিভিন্ন চেকপোস্টে জালিয়াতি করা হচ্ছে। যদি এখন একে বিশ্বাস করতে না চান, আমি বলবো যে এর পাশাপাশি আমার কাছে অনেক ছবি রয়েছে। আমি দেখাতে পারি যে এই রাজ্যের বাসিন্দা, রাজ্যের বাঙালি, যে বাঙালিদের জন্য হয়তো কোনোদিনই রাস্তায় নামবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বাঙালিরা বিভিন্ন সময়তে এই জালিয়াতি, এই হ্যারাসমেন্টের শিকার হয়েছেন। খোদ দেখতে পাওয়া গেছে বিভিন্ন চেকপোস্টে সিভিক দাঁড়িয়ে টাকা তুলছে। এবং কখন আমি এই ছবিটা দেখাচ্ছি, গাড়ি থামিয়ে টাকা নিচ্ছে পুলিশ। এটা 2024-এর জুলাই, 17 জুলাই আমি খুঁজছিলাম, আজকে খুঁজতে এই ছবিটা পেলাম। এরপর আমি জানি না যে সত্যি এই রাজ্যটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি বানাতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায়েরই বক্তব্য শোনাবো। আমার টিমকে বলবো রেডি করতে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমাদের মানুষের পরিচয় নাকি পদবিতে নয়, মনুষ্যত্বে। এই রাজ্যের নাকি মানবিক প্রাণ রয়েছে, সমস্ত ভাষাকে নাকি সম্মান করা হয়, এবং আরো অনেক কিছু তিনি বলে গেছেন বিগত সময়। সত্যি সেগুলো বলার জন্য বলা, নাকি এখন নিশ্চিত হয়ে গেছেন যেহেতু মনে হচ্ছে যে অবাঙালি ভোটটা হাত থেকে বেরিয়ে গেছে বলে যা খুশি করা যাবে বা যা খুশি ইনস্ট্রাকশন দেওয়া যাবে? শুনুন। মানুষের সবচেয়ে বড় পরিচয় তার পদবি নয়, তার ধর্ম নয়, তার মনুষ্যত্ব। সে একটা মানবিক প্রাণ। আমি আমার পদবি লিখি না ফাইলে, তার কারণ আমি মনে করি আমার পদবি হচ্ছে আমার মনুষ্যত্ব, আমার মানবিক প্রাণ। এ প্রাণ যেন দানবিক না হয়। আমি সব ভাষাকে সম্মান করি, কিন্তু বলতে পারেন আজকে একটা নোটিফিকেশন করে বলছে বাংলা ভাষায় কথা বললেই তাদের ডিপোর্ট করে দাও, ডিপোর্টেশন। কেন? আমি গুজরাটিও জানি, মারাঠিও বলতে পারি, পাঞ্জাবিও বলতে পারি, আসামিজও বলতে পারি। তার কারণ যত ভাষা শিখি তত ভালো। উর্দুও বুঝতে পারি, হিন্দিও বলতে পারি, ভালো না বললেও মোটামুটি কাজ চালিয়ে যাওয়ার মতো। পড়তেও পারি, সংস্কৃতও পড়তে পারি, কারণ আমাদের সময় ক্লাস 8 পর্যন্ত সংস্কৃত পড়ানো হতো। নর নাড়া, আমরা বলতাম বেঞ্চির ওপর দাঁড়া। কি করে ভুলবো? আসামিস ভাষা বাংলায় কোনো পার্থক্য নেই একটুই। মমতা বন্দ্যোপাধ্যায় সংস্কৃত জানেন, বিভিন্ন ভাষা জানেন, মারাঠি, তামিল, আমি জানি না আর কি জানেন। তিনি এই সংস্কৃতে পড়েছেন নর নাড়া, তারপর তিনি তারা নাকি বলতেন মজা করে বেঞ্চের ওপর দাঁড়া। কিন্তু আমার বক্তব্য হচ্ছে কোনো ভাষার দরকার নেই মাননীয়া। আপনি বাংলা ভাষা নিয়ে যে বিশাল বিপ্লব করতে চাইছেন বলে দাবি করছেন, যদিও সেটা আমি আবারও বলি শুধুমাত্র সংখ্যালঘুদের কথা মাথায় রেখে। কোনো হিন্দু বাঙালি কোথাও কোনো হ্যারাসমেন্টে, হেনস্থার মুখে পড়েনি। তারপরও আপনার রাজ্যে এসে এত মানবিক কথা শোনার পরে এ রাজ্যে এসে আমি জানি না তাহলে কি হিন্দিতে সমস্যা হয়ে গেল হিন্দিভাষী বলে, নাকি গেরুয়া বসনের সমস্যা হয়ে গেল, নাকি আসলে সমস্যাটা হিন্দুত্বে, হিন্দু শব্দে সমস্যা, যাবতীয় যা কিছু। তা এ রাজ্যের হোক, ভিন রাজ্যের হোক, প্রতিবেশী দেশে হোক, বাংলাদেশে হোক, হিন্দু ইস্যুতে মুখে কুলুপ, হিন্দু ইস্যুতে কঠোর অবস্থান, কোনটা সত্যি? আরো একটা বক্তব্য শুনে আমি আজকের আলোচনায়। শুনুন। উড়িষ্যা ভাষাও বুঝি, খাউন্তি, করন্তি, যাওন্তি,
কিন্তু ঝগড়া না করন্তি, আমাদের লোকেদের উপর অত্যাচার না করন্তি। এটা তো আমি বারবার সবাইকে বলবো। আমার এখানে যাদের নিয়ে যাওয়া হয় মজদুর, তারা স্কিল মজদুর, তারা না থাকলে তাদের কাজ হবে না বলে নিয়ে যায়, দয়া করে নয়। আর আমাদের এখানেও জেনে রাখুন, আমি একবার নয় বারবার বলবো, 1.5 কোটি বাইরের স্টেটের লোক এখানে কাজ করে। আমরা খুশি যারা কাজ করে। सेंट्रल गवर्नमेंट को याद होना चाहिए, हमारा स्टेट में भी 1.5 करोड़ से ज्यादा माइग्रेंट वर्कर्स है, वो हमारा लिए काम करता है देश के लिए। हम उसका कभी ऐसा नहीं करते हैं। तो आप क्यों, हमारा 22 लाख अगर बाहर में है तो हमारा इधर में 1.5 करोड़ है। सोच लीजिए, हम इज्जत देता है और आप बेइज्जत करते हैं। इसी में क्या चलेगा? इसी में देश चलेगा? মমতা বন্দ্যোপাধ্যায় উড়িষ্যার ভাষা বোঝেন, উড়িষ্যার ভাষায় তিনি বলছেন যে ঝগড়া না করন্তি। তিনি আরো কিছু বলছেন যে উড়িষ্যার ঝগড়া, আমাদের ওপর লোকের ওপর অত্যাচার না করন্তি। আমি জানি না যে যোগী আদিত্যনাথ কি বলবেন, নাকি আসলে আমি শেষ যে বক্তব্য শোনালাম সেখান থেকে কোথাও আমি পরিযায়ী প্রতিহিংসার একটা প্রতিফলন শুনতে পেলাম কিনা, পরিযায়ী প্রতিহিংসার তত্ত্ব শুনতে পেলাম কিনা আমি বোঝাতে পারছি না। মাননীয় যাদের কথা বলছেন, সংখ্যালঘুদের কথা, আর এখানে এসে যে পরিযায়ী পুণ্যার্থীরা হেনস্থার সম্মুখীন হলেন তার দায়টা কে নেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।